শিক্ষক নিয়োগে রাজনৈতিক বিষয় না দেখে মেধার গুরুত্ব দেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত ঢেলে সাজানোর ঘোষণা। ভারত নো ম্যানস ল্যান্ড বজায় রেখে কাঁটাতারে বেড়া দিতে চাইলে আলোচনার মাধ্যমে সমাধান, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দ্বিপাক্ষিক সম্পর্ক সার্বভৌম সমতার ভিত্তিতে। দেশে হামে আরও 9 শিশুর মৃত্যু, আক্রান্ত 1192 জন। হাসপাতালে আইসিইউ সংকটে বাড়ছে ভোগান্তি। ছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। উচ্চশিক্ষিতদের মধ্যে বেকারের সংখ্যা বেশি বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সর্বস্তরে পাঠ্যক্রম ঢেলে সাজানো হবে। সরকার প্রধান বলেন, নৈতিক মূল্যবোধ সম্পন্ন কর্মমুখী শিক্ষা ছাড়া বেকারত্ব নিরসন সম্ভব নয়। শুধু উচ্চশিক্ষার ক্ষেত্রেই নয়, স্কুল পর্যায় থেকেই সরকার শিক্ষা কারিকুলামে কারিগরি এবং ব্যবহারিক শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন সেকান্দার রেমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর টেকসই উৎকর্ষতার রোডম্যাপ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, উচ্চশিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী করতে বর্তমান সরকার অ্যাপ্রেন্টিসশিপ, ইন্টার্নশিপ এবং ইন্ডাস্ট্রি একাডেমিয়া সহযোগিতা বাড়ানোর জন্য কার্যকর পদক্ষেপ নিয়েছে। প্রাথমিকভাবে বিভাগীয় শহরগুলোর বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে স্থানীয় শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানের সম্পর্ক স্থাপন করে এই কার্যক্রম শুরু করা হচ্ছে। উচ্চশিক্ষা নিয়েও অনেকে বেকার থাকেন, অর্থাৎ বেকারত্বের সংখ্যা আমরা যদি একটু দেখি, উচ্চশিক্ষিতদের মধ্যেই মনে হয় বেশি। এর কারণ সম্পর্কে নানা মতামত রয়েছে, তবে মনে হয় একটি ব্যাপারে কম বেশি সকলেই একমত। একাডেমিক শিক্ষা অর্জনের পাশাপাশি দক্ষতা অর্জন করতে না পারাই মনে হয় শিক্ষিতদের মধ্যে বেকারের হার বেশি হওয়ার কারণ, খুব সম্ভবত। এবং সেজন্যই বর্তমান সরকার মনে করে প্রাথমিক সিলেবাস থেকে শুরু করে উচ্চতর পর্যায় পর্যন্ত আমাদের শিক্ষা কারিকুলামগুলো একটু নতুনভাবে সাজানো বোধহয় এখন সময়ের দাবি। বর্তমান সরকারের উদ্যোগের কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ইনোভেটিভ বিজনেস আইডিয়া বাণিজ্যিকীকরণ করতে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় সিড ফান্ডিং বা ইনোভেশন গ্রান্ট প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে ক্যাম্পাস থেকে ব্যবসায়িক উদ্যোক্তা তৈরি করা, ফলে এই উদ্যোক্তারা নতুন এবং সৃজনশীল ব্যবসায়িক ধারণা বাস্তবায়ন করে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবেন। শিক্ষার্থী থাকা অবস্থায় কর্মদক্ষতা অর্জনের ফলে এমনও হতে পারে একজন শিক্ষার্থী চাকরির জন্য অপেক্ষা না করে নিজেই একজন উদ্যোক্তা হিসাবে বরং আরো কয়েকজনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে সক্ষম হবে। এইসব উদ্যোগ ছাড়াও সরকার উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উদ্ভাবন এবং উদ্যোক্তা উন্নয়ন ইনস্টিটিউট, সায়েন্স পার্ক প্রতিষ্ঠার পরিকল্পনা করছে। প্রধানমন্ত্রী জানান, জনগণের কাছে দায়বদ্ধ সরকার বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করতে চায়। বর্তমান গণতান্ত্রিক সরকার একটি জ্ঞান ও মেধাভিত্তিক রাষ্ট্র এবং সমাজ গড়তে চায় বলেও জানান তিনি। সতর্ক এবং সজাগ থাকার বিনীত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক সার্বভৌম সমতার ভিত্তিতে বজায় রাখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, ভারত যদি তাদের সীমানার ভেতরে নো ম্যানস ল্যান্ড বজায় রেখে কাঁটাতারের বেড়া দিতে চায়, তবে তা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। সচিবালয়ে পবিত্র ঈদুল আজহার প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত সরকারের পক্ষ থেকে বর্ডারে কাঁটাতারের বেড়া দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা এবং অনুপ্রবেশ ও পাচার রোধ করার জন্য বিজিবি সতর্ক আছে বলেও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোরবানির পশু পরিবহনের সময় চাঁদাবাজি নিয়ন্ত্রণে পুলিশকে বডি ক্যামেরা দেওয়া হয়েছে। কোরবানির চামড়া সংরক্ষণে লবণ সরবরাহের জন্য 20 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী। হাসপাতালে হামে আক্রান্তদের জন্য আইসিইউ সংকট থাকলেও এর সমাধানে নেই কার্যকর পদক্ষেপ। আর সন্তানদের চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছে অনেক পরিবারকে। এদিকে হাম ও হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় মারা গেছে আরও 9 শিশু। আক্রান্ত হয়েছে 1112 জন। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের।
রাজধানীর শিশু হসপিটাল 9 মাসের মারিয়াকে ভর্তির 6 দিনেও অবস্থার তেমন উন্নতি হচ্ছে না। অবস্থা বিবেচনায় মাঝে মধ্যেই আইসিইউতে রাখা হয় তাকে। আর সন্তানের চিকিৎসার খরচ জোগাতে পরিশ্রান্ত মারিয়ার মা ও দাদির সংখ্যা সুস্থ সন্তান নিয়ে বাড়ি ফিরতে পারবেন তো? এটা শুধু মারিয়ার পরিবার নয়, হামে আক্রান্ত অসংখ্য পরিবারের অবস্থা একই। বলা নিছিল এই জ্বর ঠান্ডা টাইফয়েড নিমোনিয়া এই জন্য হেয়ার বাদি ধরা খাইছে আর কি হাম এ নাইছে ধরা খাইছে হাম যে ওই মহাখালী বই ধরা খাইছে আইসির ভিতরে আসছিল হেন টাকা পয়সা লেগে পারি নেই এরপর আবার শিশু হাসপাতালে এসেছে। এর বিপরীত চিত্র রয়েছে এখানে। প্রায় মাসখানেক চিকিৎসা ও শঙ্কার পর সুস্থ সন্তান নিয়ে বাড়ি যাচ্ছেন যশোর ও বরিশাল থেকে আসা 2 শিশুর পরিবার। তারাও বলছেন গত কয়েকদিনের সন্তানের চিকিৎসা করাতে গিয়ে মানসিক ও আর্থিকভাবে বেশ ধকল গেছে তাদের। ডিএনসিসিতে ভর্তি হই, ওকে নিয়ে ভর্তি হওয়ার পর ওইখানে 3 দিন থাকার পরে ওইখান থেকে এইখানে আসার পরে আল্লাহ রহমতে এখন তো সুস্থ। এখানে 4 দিন আইসিইউতে ছিলাম, তারপরে বেডে দিল, এখন আমাদের আজকে রিলিজ দিয়ে দিচ্ছে। এখানে আসার পরে আইসিইউ খালি ছিল না, ইমার্জেন্সি আইসিইউ লাগবে, অন্য হসপিটালে গেছিলাম, সেখান থেকে আবার রিটার্ন দিছে, এখানে আসা হয়েছে। তারপর থেকে চিকিৎসা চললো, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখন খুব ভালো। গত 24 ঘন্টায় আরও 9 জন মারা গেছে হাম বা এই রোগের উপসর্গে। নতুন করে আক্রান্ত হয়েছে আরও 1192 জন। চিকিৎসকরা দাবি করছেন নানামুখী পদক্ষেপে আক্রান্তের সংখ্যা কমছে। আমাদের এখানে তো রোগীর ট্রিটমেন্টে যে রোগীগুলো ভালো হচ্ছে সেগুলো তো ভালো হয়ে যাচ্ছে, কিছু রোগী আইসিইউতে যাচ্ছে তারা আবার ভালো হয়ে যাচ্ছে, ভালো হয়ে বাইরে আসতেছে। আইসিইউ তো একটা সাময়িক জায়গা, এখানে রোগী ইমপ্রুভ হয়ে গেলে তখন আর তোর থাকবে না এখানে। শিশু হাসপাতালে হামের চিকিৎসা শুরুর পর থেকে মঙ্গলবার পর্যন্ত 29 শিশুর মৃত্যু হয়েছে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। এদিকে সিলেট বিভাগে হাম ও রুবেলার প্রকোপ ভয়াবহ রূপ নিচ্ছে। এমএজি ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী এই নিয়ে বিভাগে হামে আক্রান্ত প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে 28 জনে। গত 24 ঘন্টায় বিভাগে নতুন করে 54 জন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন 289 জনের মধ্যে সবচেয়ে বেশি 123 জন ভর্তি আছেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এদিকে ময়মনসিংহে কিছুতেই কমছে না হাম আক্রান্ত শিশুর সংখ্যা। গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন 7 মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নতুন করে আরও 26 শিশু ভর্তি হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে প্রায় ইন্টার্ন ও নার্সদের দুর্ব্যবহার ও নির্যাতনের শিকার হচ্ছে রোগী ও তার স্বজনরা। উপযুক্ত চিকিৎসা না পেয়ে কেউ প্রতিবাদ করলে মব সৃষ্টির অভিযোগ তুলে পিটিয়ে পুলিশে দেওয়া হয়। এ নিয়ে অসন্তোষ রয়েছে রোগী ও তাদের স্বজনদের মধ্যে। তাদের মতে হাসপাতাল প্রশাসন ও সিনিয়র ডাক্তাররাও ইন্টার্নদের হাতে জিম্মি। হাসপাতালের মুখপাত্র বলেছেন ইন্টার্নদের দাবি যৌক্তিক, তবে দায়িত্ব অবহেলার শাস্তি পেতে হবে। রাজশাহী সিভিল সার্জন মনে করেন ইন্টার্নদের আরও সহনশীল ও ধৈর্যশীল হওয়া প্রয়োজন। রাজশাহী প্রতিনিধি পরিতোষ চৌধুরী, আদিত্য তথ্য ও ছবিতে রিপোর্ট। রাজশাহী বিভাগের সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে সরকারি খরচে জটিল রোগের চিকিৎসার সুযোগ থাকায় দূর দূরান্ত থেকে মানুষ যায় চিকিৎসা নিতে। তবে এদের বেশিরভাগই হাসপাতাল ছাড়েন তিক্ত অভিজ্ঞতা নিয়ে। বিশেষজ্ঞ চিকিৎসকরা হাসপাতালে সময় কম দেওয়ার কারণে ইন্টার্ন চিকিৎসকদের উপর নির্ভর করতে হয় রোগীদের, আর এতেই ঘটে নানা অপ্রীতিকর ঘটনা। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে না পেরে অনেক ইন্টার্ন চিকিৎসক উপযুক্ত চিকিৎসা দিতে ব্যর্থ হয়। এতে কোনো রোগীর মৃত্যু হলে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্বজনরা, চড়াও হন ইন্টার্নদের উপর। সম্প্রতি এক সেনা সদস্যকে মারধর সহ কয়েকটি ঘটনায় নতুন করে ইন্টার্ন ও নার্সরা আলোচনায় এসেছেন। প্রশাসন তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেবে সেই সুযোগটা প্রশাসন পাচ্ছে না, কারণ প্রশাসন জিম্মি, জনগণের মতো প্রশাসন তাদের কাছে জিম্মি হয়ে পড়েছে বলে আমি মনে করি। তারা কথায় কথায় যে ডিসপ্যাড হয়ে যাচ্ছে, এটা তাদের হলো জনগণকে জিম্মি করে, মানে জনগণের উপরে স্টিল লড়া চালাচ্ছে। তারা রোগীর সাথে আচরণ কেমন হবে সেগুলো নিয়েও নিয়মিত বৈঠক হওয়া উচিত, সমস্যাগুলো চিহ্নিত করা উচিত। হাসপাতালের মুখপাত্র বলছেন 500 শয্যার অবকাঠামোতে 1200 শয্যার বিপরীতে প্রতিদিন চিকিৎসা নেয় প্রায় 3500 মানুষ। 262 জন ইন্টার্ন 3 শিফটে তাদের চিকিৎসা দেন। এই বিপুল সংখ্যক রোগীর চাপের কারণে ইন্টার্নদের চিকিৎসা দেয়া কষ্টসাধ্য হয়ে পড়ে।
এরপরও কারো বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। আমরা চাইবো না এমন কোনো কর্মবিরতি বা এমন কোনো কর্মসূচি তারা দিক যার ফলে আমাদের রোগীরা ভোগান্তিতে পড়ে। যদিও তাদের দাবিগুলো সবসময় যৌক্তিক বলে আমরা মনে করেছি এবং আমরা আশ্বস্ত করার চেষ্টা করেছি দ্রুত যেন তা বাস্তবায়ন আমরা করতে পারি। এদিকে জেলা সিভিল সার্জন ইন্টার্ন চিকিৎসকদের মাথা ঠান্ডা রেখে নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালনের পরামর্শ দিয়েছেন। আগামী দিনে তারাই দেশের চিকিৎসা সেবার নেতৃত্ব দিবে, তো তাদেরকে অবশ্যই আরও সহনশীল হয়ে মানুষের প্রতি, রোগীদের প্রতি যেন সমবেতী হয়ে চিকিৎসা প্রদান করতে পারেন, এটা আমার পক্ষ থেকে তাদের জন্য উপদেশ থাকবে। রোগীরা কাঙ্ক্ষিত সেবা পেলেই চিকিৎসকদের উপর আস্থা বাড়বে বলছেন ভুক্তভোগীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। প্রায় 41,000 টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে এমটিসি রেপ্টর নামের একটি ফুয়েল ট্যাঙ্কার। সিঙ্গাপুর থেকে ডিজেল নিয়ে আসা জাহাজটি গতরাতে বন্দরের বহির্নোঙর কুতুবদিয়ায় নোঙর করেছে। ট্যাঙ্কারের স্থানীয় শিপিং এজেন্ট প্রাইড শিপিং লাইন্সের ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম জানান, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির জন্য আনা ডিজেল বহির্নোঙরে প্রথমে লাইটারিং করে পতেঙ্গার ডলফিন জেটিতে নেওয়া হবে। এর আগে 6 মে বুধবার বন্দরের বহির্নোঙরে নোঙর করেছিল সৌদি আরব থেকে 1,395 টন অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে আসা এমটি নিনেমিয়া। মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর পর এটি ছিল দেশে আসা অপরিশোধিত জ্বালানি তেলের প্রথম চালান। এসব তেল পরিশোধন করা হচ্ছে রাষ্ট্রায়ত্ত একমাত্র জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে। বিপিসি জানিয়েছে, জ্বালানি নিরাপত্তা বাড়াতে সরকার উদ্যোগ নিয়েছে। মজুদ বাড়ানোর পাশাপাশি বিকল্প রুট ও উৎস থেকে জ্বালানি তেল সংগ্রহের প্রচেষ্টা চলছে। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে টানা 11 দিন ধরে ভারত থেকে পাথর আমদানি বন্ধ। এতে স্থবিরতা নেমে এসেছে বন্দরে। ক্ষতির মুখে আমদানিকারক, শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। বাংলাদেশি আমদানিকারকদের অভিযোগ, ভারতীয় কয়েকজন রপ্তানিকারকের একতরফা সিদ্ধান্তের কারণেই এই সংকট। আমদানিকারকদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই মেহেদীপুর কাস্টমস কর্তৃপক্ষের নাম দিয়ে পাথরের এলসি ভ্যালু প্রতি টনে $13 থেকে বাড়িয়ে $15 নির্ধারণ করা হয়। প্রতিবাদে গত 2 মে থেকে পাথর রপ্তানি কার্যত বন্ধ। আমদানিকারকরা বলছেন, আগে থেকেই তারা লোকসানে। নতুন করে এলসি ভ্যালু বাড়ানোর সংকট আরও গভীর হয়েছে। বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন ভারতীয় সহকারী হাই কমিশনার। চট্টগ্রামে গুলি করে 24 বছর বয়সী হাসান ওরফে রাজুকে হত্যার ঘটনায় 6 জনকে অস্ত্রসহ গ্রেফতার করেছে বাউজির থানা পুলিশ। দুপুরে বাউজির থানায় সংবাদ সম্মেলনে সিএমপি উত্তর বিভাগের উপ পুলিশ কমিশনার আমিরুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের পর থেকেই আধুনিক প্রযুক্তি ও ঘটনাস্থলের আলামত বিশ্লেষণ করে অভিযান চলছিল। অবশেষে কক্সবাজারের সুগন্ধা সি বিচ এলাকা থেকে গ্রেফতার করা হয় হত্যাকাণ্ডের মূল হোতা সৈদুল করিমকে। এরপর তার দেয়া তথ্যে গ্রেফতার হয় অন্য আসামিরা। উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি এবং পালিয়ে যাওয়ার সময় ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি। পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড বলে জানিয়েছে পুলিশ। গত 7 মে মহানগরীর বায়জিদ বোস্তামি থানা রৌফাবাদ এলাকায় চাঞ্চল্যকর এই হত্যার ঘটনা ঘটে। সিলেটের জালালাবাদ থানা এলাকায় 4 বছরের শিশু ফাহিমা বেগম হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে ঘটনার মূল আসামি মোহাম্মদ জাকির হোসেনকে। গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। দুপুরে প্রেস ব্রিফিংয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে সোনাতলা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশের দাবি, গত 6 মে শিশুটিকে সিগারেট আনতে দিয়ে পরে ঘরে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে জাকির। এই সময় শিশুটি অচেতন হয়ে পড়লে গলা টিপে হত্যা করা হয়। পরে মরদেহ শালে পেঁচিয়ে সুটকেসে লুকিয়ে রাখা হয়। অভিযানে হত্যাকাণ্ডে ব্যবহৃত করা আলামত উদ্ধার করেছে পুলিশ। এদিকে শিশু ধর্ষণ ও হত্যাকারী জাকিরের বিরুদ্ধে বাড়িতে ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। যখন শিশুটি এক পর্যায়ে অজ্ঞান হয়ে যায়, তখন সে তাকে গলা টিপে হত্যা করে। প্রাথমিকভাবে তার ঘরে রাখা একটি ব্রিফকেসে সে তাকে ভরে উপরে এসে এটা রেখে দেয়। তো যখন এলাকাবাসী, পুলিশ সহ সকলে খোঁজাখুঁজি করছিল এবং আপনার এটা যেহেতু পুরাতন ছিল, একটু গন্ধ বেরোচ্ছিল, সেটা নিচে নামিয়ে খাটের নিচে রেখে দেয়। তো ওখান থেকে যখন গন্ধ বের হয়, সকলে খোঁজাখুঁজি করে, সে তখন পাশে নুরুল হকের বাড়ির সামনে একটু ডোবা রয়েছে, এই ডোবাতে ফেলে গুম করার চেষ্টা করে। সারা দেশের আরো কিছু খবর নিয়ে এখন দেখুন ডেস্ক রিপোর্ট।
বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসার পর দেশে গণমাধ্যমে নতুন দিগন্তের সূচনা হয়েছে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। এশিয়া পোস্টের উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বিভিন্ন এলাকায় সরকারের বহুমুখী উন্নয়ন প্রকল্পের 8টি উদ্বোধন করেছেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। দিনব্যাপী বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার সড়ক কার্পেটিং, আরসিসি ঢালাই, ড্রেন নির্মাণ ও ব্রিজ সহ জনগুরুত্বপূর্ণ 8টি অবকাঠামো উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। ময়মনসিংহের হালুয়াঘাটে কড়ইকান্দ ও কচুন্দরায় খাল পুনঃখননের উদ্বোধন করেছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক সহ জেলা বিএনপির নেতারা। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে 3 কিলোমিটার সড়ক পুনর্নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য এম এ মান্নান। দুপুরে গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় দৌলতপুর মেইন রোডের মলাই মিয়ার জমি এলাকা থেকে বড়বাড়ি জামে মসজিদ পর্যন্ত সড়ক পুনর্নির্মাণ প্রকল্পের উদ্বোধন করা হয়। সীমান্ত হত্যা বন্ধে উদ্যোগ না নেয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। ব্রাহ্মণবাড়িয়ার কসবার ধজনগর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত 2 বাংলাদেশির কবর জিয়ারত ও তাদের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে গিয়ে এ মন্তব্য করেন তিনি। শরীয়তপুরের নড়িয়া থানার 3 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে চাঁদাবাজি ও নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন সুরেশ্বর দরবার শরীফের পীর শাহিন নুরি। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি ওই কর্মকর্তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার ও শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন। এছাড়াও বাসায় ঢুকে মারধর ও নগদ টাকা আর স্বর্ণালংকারের লুটেরও অভিযোগ করেছেন ভুক্তভোগী। জয়পুরহাটের কালাই উপজেলা চত্বরে ইনডোর স্টেডিয়াম উদ্বোধন করা হয়েছে। কালাই উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উদ্বোধন করেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান। উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আবু রায়হান সহ সংশ্লিষ্টরা। সিরাজুম মুনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। শিক্ষক নিয়োগের রাজনৈতিক বিষয় না দেখে মেধার গুরুত্ব দেওয়ার তাগিদ প্রধানমন্ত্রী। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত ঢেলে সাজানোর ঘোষণা। ভারত নো ম্যানস ল্যান্ড বজায় রেখে কাঁটাতারের বেড়া দিতে চাইলে আলোচনার মাধ্যমে সমাধান বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দ্বিপাক্ষিক সম্পর্ক সার্বভৌম সমতার ভিত্তিতে। দেশে হামে আরও 9 শিশু মৃত্যু, আক্রান্ত 1192 জন। হাসপাতালে আইসিইউ সংকটে বাড়ছে ভোগান্তি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.tvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।